হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের ইতিহাস থেকে 6 নম্বর অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে, আজকে এখান থেকে তোমাদেরকে আমি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো যেগুলো তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে রয়েছে। তাই প্রথম থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, আবিসিনিয়ার বর্তমান নাম কি? আবিসিনিয়ার বর্তমান নাম ইথিওপিয়া। তারপরের প্রশ্ন, হেইলে সেলাসি কে ছিলেন? হেইলে সেলাসি ছিলেন আবিসিনিয়ার সম্রাট। কত খ্রিস্টাব্দে ওয়াল ঘটনা ঘটেছিল? 1934 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর। ইটালি কত খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করেছিল? 1936 খ্রিস্টাব্দে। ইটালি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে? দেখে নাও, 1937 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ইটালি আলবেনিয়া আক্রমণ করে? 1939 খ্রিস্টাব্দে। গ্রিসের কোন দ্বীপটি মুসোলিনি দখল করেছিলেন? উত্তর কারফু দ্বীপ। ঠিক আছে। জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? উত্তর 1931 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, জাপানের মাঞ্চুরিয়া দখল করে তার নাম কি রেখেছিলেন? উত্তর মাঞ্চুকুয়ো। ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, ভালো করে করবে। তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? উত্তর 1933 খ্রিস্টাব্দে। হিটলারের বিদেশ নীতির মূল লক্ষ্য কী ছিল? উত্তর দেখে নাও, হিটলারের বিদেশ নীতির মূল লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে জার্মানির জন্য এক নতুন ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করা। তারপরের প্রশ্ন, জার্মানি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে? জার্মানি করে 1933 খ্রিস্টাব্দে। তাহলে জাপান ও জার্মানি দুটো দেশই কিন্তু 1933 খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, পোল জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর 1934 খ্রিস্টাব্দে। এবং এই চুক্তিটা কত বছরের জন্য হয়েছিল? দেখে নাও, 10 বছরের জন্য হয়েছিল। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইঙ্গো জার্মান নৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1935 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয়? উত্তর স্পেনের গৃহযুদ্ধকে। ঠিক আছে। যারা এখন থেকেই পরীক্ষায় প্রিপেয়ার নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার দেওয়া প্রশ্নগুলো ভালো করে তৈরি করে ফেলো, কারণ তোমাদের থার্ড ইউনিট টেস্টে কিন্তু সিলেবাসটা অনেকটাই বড়। ঠিক আছে, পরীক্ষা হবে 70-এর মধ্যে। একটু বলতে ভুল হলো, 70-এ নয়, তোমাদের পরীক্ষা হবে 90-এর মধ্যে। তাই মাথায় রাখবে, পুরো সিলেবাসটাই তোমাদের কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট, 3টে সিলেবাস ধরেই তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তাই এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও, প্রত্যেকে ভালো করে পড়তে শুরু করে দাও, সবারই সিলেবাস শেষ হয়ে যাবে এবং খুব ভালো রিভিশনও হবে। ঠিক আছে, যেরকম করে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেইভাবে পড়ে যাও। যাদের বই নেই তারা আমার ভিডিওটা চালিয়ে শুধুমাত্র প্রশ্নগুলো শুনতে থাকো এবং অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করতে থাকো এবং মুখস্থ করে ফেলো। ঠিক আছে, বই নেই তো কী হয়েছে, ফোন দেখেও পড়াশোনা করা যায়। ঠিক আছে, আমি তো প্রশ্ন তো তোমাদের দিয়েই দিচ্ছি, এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। যেগুলো বলছি সেগুলো ভালো করে পড়ে যাও, কমন এর মধ্যেই পাবে। ঠিক আছে, তো দেখো, কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয়? উত্তর স্পেনের গৃহযুদ্ধকে। জেনারেল ফ্রাঙ্কো কোন দেশের শাসক ছিলেন? উত্তর স্পেনের শাসক ছিলেন। স্পেনে কার নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে। ঠিক আছে। অ্যান্টি কমিনটার্ন চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর জার্মানি ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অ্যান্টি কমিনটার্ন চুক্তি। কত খ্রিস্টাব্দে? 1936 খ্রিস্টাব্দে। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1936 খ্রিস্টাব্দে। দেখো, একই সালে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে, তাই সাল ধরে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে। রোম বার্লিন অক্ষ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মুসোলিনি ও হিটলারের মধ্যে। পরীক্ষা কিন্তু এটা বারবার এসেছিল, অনেক আসেও, ভালো করে এটা মনে রাখবে। রোম বার্লিন অক্ষ চুক্তি হয়েছিল মুসোলিনি ও হিটলারের মধ্যে। ঠিক আছে। রোম বার্লিন টোকিও অক্ষজোট কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? এটি হয়েছিল কিন্তু 1937-এ। যখন টোকিও অক্ষজোট হয় সেটা কিন্তু 37-এ হয়, ভোলাবে না। রোম বা বার্লিন দেখেই 1936 করে দেবে, তাহলে কিন্তু ভুল হবে। পুরোটা ভালো করে না পড়ে আনসার করবে না। কত খ্রিস্টাব্দে জার্মান বাহিনী অস্ট্রিয়া দখল করেছিল? অস্ট্রিয়া দখল করে 1938 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1938 খ্রিস্টাব্দে। এবং কাদের মধ্যে হয়? ইটালি ও জার্মানির মিউনিক চুক্তি হয় কার সাথে? ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে। ঠিক আছে, মনে রাখবে। তারপরের প্রশ্ন, হিটলারের চেকোস্লোভাকিয়া সম্প্রসারণের পরিকল্পনা কী নামে পরিচিত? উত্তর অপারেশন গ্রিন। কোন কোন দেশ জার্মানির ক্ষেত্রে তোষণনীতি গ্রহণ করেছিলেন? উত্তর ইংল্যান্ড ও ফ্রান্স। তোষণনীতির উদ্গাতা কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, উত্তর নেভিল চেম্বারলেন। ঠিক আছে।
কোন ঘটনা তোষণনীতির আসরতা প্রমাণ করে? উত্তর 1939 খ্রিস্টাব্দের 5 মার্চ মাসে হিটলার কর্তৃক সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করে ইং ফরাসি পক্ষে তোষণনীতির আসরতা প্রমাণ করে। তারপরে প্রশ্ন, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? মনে রাখবে উত্তর হচ্ছে রাশিয়া ও জার্মানির মধ্যে। তারপরে প্রশ্ন, লিটেন কমিশন কবে গঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, হিটলারের পোল্যান্ড আক্রমণের বা সাংকেতিক নাম কি? উত্তর আসবে অপারেশন হোয়াইট। মনে রাখবে, ঠিক আছে। কোন ঘটনা জাতিসংঘের পতনকে চিহ্নিত করে? উত্তর 1939 খ্রিস্টাব্দে হিটলারের পোল্যান্ড আক্রমণ, ঠিক আছে। তারপরে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? উত্তর হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কবে এবং কিভাবে হয়? শুরু হয় 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। ভালো করে মনে রাখবে। অক্ষশক্তি কাদের নিয়ে গঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইটালি, জার্মানি ও জাপানকে নিয়ে অক্ষশক্তি গঠিত হয়। 1 by 1 নীতিকে গ্রহণ করেছিলেন? উত্তর হিটলার। ব্রিটেনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? জার্মানি ও ব্রিটেনের মধ্যে ব্রিটেনের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তারপরে প্রশ্ন, কোন চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন? উত্তর রুশ জার্মান অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেছিলেন। তোমাদের অনেকেরই মনে হবে ম্যাম শর্ট কোয়েশ্চেন সবই দিচ্ছে। দেখো, শর্ট কোয়েশ্চেন কিন্তু কোনোটাই বাদ দেওয়ার নয়। এগুলো বড় প্রশ্ন পাওনি যে আমি স্কিপ করে করে বা ইম্পর্টেন্টগুলো বলবো। শর্ট কোয়েশ্চেন কোন থেকে কোথা থেকে কী দেবে সেটা কিন্তু বলা যায় না। তাই তোমাদের বলবো শর্ট কোয়েশ্চেনগুলো এমনভাবে তৈরি করে যাও যে যেখান থেকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন প্রত্যেকে যেন সঠিক উত্তর দিয়ে সঠিক নাম্বারটা পেতে পারো, ঠিক আছে। আর একটা কথাই বলি, এটা কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম, অর্থাৎ 90তে মনে করো না যে অল্প কটা প্রশ্ন দেবে, সেখানে কিন্তু অনেক প্রশ্ন থাকবে। শেষ দুটো চ্যাপ্টার তোমাদের রয়েছে 6 নম্বর এবং 7 নম্বর থার্ড ইউনিট টেস্টের সিলেবাস, তার সঙ্গে রয়েছে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় সেমিস্টার, অর্থাৎ দ্বিতীয় যে তোমাদের ইউনিট টেস্ট হয়েছিল, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, সেখান থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। তাই বুঝতেই পারছো কতটা ভালো করে ডিটেলসে এই দুটো চ্যাপ্টার পড়ার পরও ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টটা ফলো করতে হবে। তাহলে পুরো বইটি তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা, এটা মাথায় রেখে পড়তে আরম্ভ করো, ঠিক আছে। তারপরে প্রশ্ন, জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কি? উত্তর হচ্ছে অপারেশন বারবারোসা, ঠিক আছে। মনে রাখবে, অপারেশন বারবারোসা হচ্ছে জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম। এরপরে প্রশ্ন, স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1942 খ্রিস্টাব্দে। এবং কাদের মধ্যে হয়? সোভিয়েত রাশিয়া ও জার্মানির মধ্যে স্ট্যালিনগ্রাডের যুদ্ধ হয়, ঠিক আছে। এবং কে জয়লাভ করে? মনে রাখবে, রাশিয়া জয়লাভ করে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মানি কার কাছে আত্মসমর্পণ করে? উত্তর মার্শাল ঝুকভেরের কাছে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয়? উত্তর দেখে নাও, মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয়। তারপরে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে কত খ্রিস্টাব্দে ল্যান্ড লিজ আইন পাশ হয়? উত্তর 1941 খ্রিস্টাব্দে। কে ল্যান্ড লিজ আইন ঘোষণা করেন? উত্তর রুজভেল্ট কিন্তু ল্যান্ড লিজ আইন ঘোষণা করেন। আইজেনহাওয়ার কে ছিলেন? আইজেনহাওয়ার ছিলেন একজন মার্কিন সেনাপতি। জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিলেন? উত্তর করেছিল আর কি, উত্তর 1941 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, হিরোশিমা ও নাগাসাকি শহর দুটো কোথায় অবস্থিত? এটা অনেকেরই হয়তো প্রশ্ন থাকে মনে, যে দুটো শহর অ্যাকচুয়াল কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জাপানে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ হিরোশিমা ও নাগাসাকির ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে? কোন দেশ? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে প্রশ্ন, আমেরিকা কত খ্রিস্টাব্দে জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল? ট্রিপল স্টার দিয়ে রাখো কোয়েশ্চেনটাতে, কারণ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসবেই, ঠিক আছে। ধরে নাও এসেই গেছে, এরকম ব্যাপার আর কি প্রশ্নটা। তো 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট হিরোশিমাতে এবং 9 আগস্ট নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়, মনে রাখবে। তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে? উত্তর 1945 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়? 1945 খ্রিস্টাব্দে। তাহলে 1939-এ শুরু হয়েছিল, 1945-এ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হলো। বুঝতে পারছো কত বছর ধরে চলেছিল? নিজেরাই হিসাব করে দেখো কত বছর হচ্ছিল। মিত্রপক্ষ কবে বিজয় দিবস পালন করে? উত্তর
8ই মে 1935 খ্রিস্টাব্দে বিজয় দিবস বা ভিই ডে পালন করে। এই ভিই ডে এর পুরো নাম কি? ভিক্টোরি ইন ইউরোপ। ভিক্টোরি ইন ইউরোপ। ডি ডে কথার অর্থ কি? মুক্তি দিবস অথবা ডে অফ ডেলিভারেন্স। ঠিক আছে, ডি ডে বলতে কোন তারিখটি? 1944 খ্রিস্টাব্দের 6ই জুন তারিখটি ডি ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হিদেকি তোজো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর উইনস্টন চার্চিল। মনে রাখবে। তার পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর দালাদিয়ের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হ্যারি এস ট্রুম্যান বা ট্রুম্যান বলেও মনে রাখতে পারো। ঠিক আছে, ইয়াল্টা সম্মেলন কবে হয়েছিল? ইয়াল্টা সম্মেলন 1935 খ্রিস্টাব্দে হয়েছিল। পোটসডাম সম্মেলন কবে হয়েছিল? উত্তর 1935 খ্রিস্টাব্দের 17ই জুলাই জার্মানিতে হয়েছিল। এবং এর নেতৃবৃন্দ প্রধান কারা ছিল? উত্তর হবে রাশিয়ার স্ট্যালিন, মার্কিন ট্রুম্যান এবং ইংল্যান্ডের এটলি। ঠিক আছে, তারপরের প্রশ্ন, এনএটিও কথাটির পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানিজম নয়, অর্গানাইজেশন আর কি। ওয়ারাস চুক্তি কাদের মধ্যে গড়ে ওঠে? ওয়ারাস চুক্তি রাশিয়া ও পূর্ব ইউরোপের সাম্যবাদী দেশগুলো নিয়ে গড়ে ওঠে। সিয়াটো এর পুরো কথাটি কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, এগুলো মনে রাখবে পুরো নামগুলো। সেন্টোর পুরো নাম কি? সেন্টোর পুরো নাম সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। আচ্ছা, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো তৃতীয় বিশ্ব নামে পরিচিত। তারপরের প্রশ্ন, একটি ব্রিটিশ যুক্ত জাহাজের নাম লেখো। উত্তর হচ্ছে কারেজার্স। একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজের নাম কারেজার্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মানুষের সংখ্যা কত? প্রায় 5 কোটি। নিহত বলতে যাদের প্রাণ হারিয়ে গেছে বা প্রাণ চলে গেছে তাদের বলা হয় নিহত। তো কতজন? মোটামুটি প্রায় 5 কোটি। ঠিক আছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়? উত্তর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। এরপরে প্রশ্ন, ফ্যাসিবাদের উদ্ভব ঘটে কোথায়? ইটালিতে। তো দেখো, এরপর চলে আসি 2 নম্বরে বড় প্রশ্ন, ফ্যাসিবাদী আদর্শ বলতে কি বোঝো? অ্যান্সারগুলো আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে ভিডিওটা পজ করে। ঠিক আছে, ভিডিওটা পজ করে দেখে নেবে, অথবা যদি তোমাদের কোনো বই থাকে সেখান থেকেও করতে পারো, শুধু প্রশ্নগুলো দেখে নাও। ইটালিতে ফ্যাসিস্ট দলের লক্ষ্য কী ছিল? করবে। ইটালি কেন আবিসিনিয়া দখল করে? ওয়াল ঘটনা কি? এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন। দেখো, অনেকেই কিন্তু শর্ট কোয়েশ্চেন না পড়ে বড় প্রশ্নগুলো করো, আবার অনেকে বড় প্রশ্নগুলো পড়ো শর্ট কোয়েশ্চেনগুলো করো না, বা শর্ট কোয়েশ্চেনগুলো করো বড় প্রশ্নগুলো করো না। আমি তাদের সবাইকেই উল্লেখ করে একটা কথাই বলবো, ছোট প্রশ্নে হোক বড় প্রশ্নে হোক প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে। মনে রাখবে তোমরা ক্লাস 9-এ পড়ো, তাই ক্লাস 9টা কিন্তু ছোটো ক্লাস ভেবে সেভাবে পড়াশোনা করলে কিন্তু নম্বর পাবে না। ঠিক আছে, এটা ক্লাস 7 বা ক্লাস 8 পাওনি, 9-এ পড়ো কিন্তু, তাই 9-এ পড়ো যখন 9-এ পড়ার মতো করে পড়াগুলো করতে হবে। ঠিক আছে, অ্যান্সারগুলো যখন বড় লিখতে হবে, ছোট যখন ছোটোই লিখতে হবে, এইরকম। 2 নম্বরের প্রশ্ন অন্তত 3 থেকে 4 লাইন হওয়া উচিত। 1 নম্বর প্রশ্ন 1 লাইন লিখলেও কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তাই চেষ্টা করবে যার মান যতটা, অর্থাৎ যে প্রশ্নের মান যতটা সেই প্রশ্নটা সেইভাবে উত্তরটা লেখার। ঠিক আছে, তো দেখলে ওয়াল ঘটনা কি? করবে। তারপরের প্রশ্ন, ইটালি কেন স্পেনের গৃহযুদ্ধতে সাহায্য দান করেছিল? এর পরের প্রশ্ন, আনস্লুজ নীতি বা আনস্লুজ কি? জার্মানি কেন জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করেছিল? ভালো করে করবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা এর মাঝেই আমি বলি, তোমাদের অনেকেই আমাকে কমেন্টে অনেক কিছু জিজ্ঞাসা করো বা অনেক কোয়েশ্চেন করো, জানার চেষ্টা করো, আমি তার প্রত্যেকটা উত্তর হয়তো দিয়ে উঠতে পারি না। তো তাদেরকে আমি উল্লেখ করে একটা কথাই বলবো, আমি অনলাইনে ক্লাস করাবো একটা সিদ্ধান্ত নিয়েছি। যে বা যারা ইচ্ছুক আছো আমার অনলাইন ক্লাস করার জন্য, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের নিজেদের সুবিধার্থে। কারণ অনলাইনে ক্লাস করলে তোমাদের পার্সোনালি যা সমস্যা পড়ার জন্য তারা কিন্তু অবশ্যই আমাকে সেটা জানাতে পারবে। অনেক সুযোগ সুবিধাও রয়েছে সেখানে। যদি তোমাদের মনে হয় আমার কাছে টিউশন পড়তে তোমাদের ইচ্ছা রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে জানিও। কারণ অনেকেই আমায় কমেন্টে রিকোয়েস্ট করেছে যে আমার কাছে যারা পড়তে চায়, পড়তে ইচ্ছুক, তো সেই জন্য আমি অনলাইন ক্লাস করাতে ইচ্ছুক হয়েছি। তো তোমরা যারা পড়তে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, কমেন্টে জানিও। এর পরের প্রশ্ন, পোল জার্মান অনাক্রমণ চুক্তির গুরুত্ব কী ছিল? স্ট্রেসা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ? স্ট্রেসা সম্মেলনের বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। জার্মান নৌ চুক্তির গুরুত্ব কী ছিল?
কবে কাদের মধ্যে কেন অ্যান্টি কমিনটার্ন চুক্তি স্বাক্ষরিত হয়? মিউনিখ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? মিউনিখ চুক্তির ফলে হিটলার কোন অঞ্চল লাভ করেছিলেন? মিউনিখ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মিউনিখ চুক্তির তাৎপর্য উল্লেখ করো। দুটোই করবে। আশ্চর্যজনক নিষ্কৃতি কি? শ্বেত অভিযান কি? তোষণ নীতি বলতে কি বোঝো? ফোনি ওয়ার বা টেলিফোনে যুদ্ধ বা ভুতুরে যুদ্ধ কি? জাপান কেন লিগ অফ নেশনস পরিত্যাগ করে? তারপরে প্রশ্ন, তানাকা মেমোরিয়াল নামে পরিচিত বা তানাকা মেমোরিয়াল কি? স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কেন বিখ্যাত? ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? তো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির বাকিটা এই পর্যন্ত শেষ হলো। লেন্ড লিজ আইন কি? করবে। হপকিন্স দৌত বলতে কি বোঝো? করবে। কেন্নান নোট কি? বোস্টনি নীতি কি? পার্ল হারবার ঘটনা কি? আমেরিকা কিভাবে বা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় অথবা কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রাচ্য ভূখণ্ডে সম্প্রসারিত হয়? করবে। ডি ডে বলতে কি বোঝায়? ভিই ডে বলতে কি বোঝায়? পোটসডাম সম্মেলন কবে কাদের মধ্যে অনুষ্ঠিত হয়? ব্লিচ ক্রিক বলতে কি বোঝো? জাতীয়তাবাদ কাকে বলে? উগ্র জাতীয়তাবাদ কাকে বলে? করবে। আন্তর্জাতিকতাবাদ কি? ঠান্ডা লড়াই কি? দ্বিমেরুকরণ কি? ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনা কি? ফুলটন বক্তৃতা বলতে কি বোঝো অথবা লৌহ যবনিকা তত্ত্ব কি? ন্যাটো বলতে কি বোঝো বা ন্যাটো কি? জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝায়? তো তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে এই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো ভালো করে পড়তে শুরু করে দাও। ঠিক আছে, এখানে আমি শুধুমাত্র 1 ও 2 নম্বরের প্রশ্নগুলি দিলাম। এগুলো এখন থেকে তৈরি করো। নেক্সট ভিডিওতে আমি এই অধ্যায়ের বড় প্রশ্ন সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো এইগুলো ভালো করে প্রত্যেকেই পড়ো। আর হ্যাঁ, যেটা তোমাদের আমি বললাম যে আমি অনলাইনে ক্লাস করাতে ইচ্ছুক, ক্লাস করাবো আর কি। যদি তোমরা ইচ্ছুক থাকো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ঠিক আছে, অবশ্যই নাম ও ক্লাস সহ জানাবে। তোমরা যদি ক্লাস অন্য ক্লাসের হয়ে থাকো সেটাও আমাকে জানাতে ভুলো না। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় পড়া বিষয়ে অবশ্যই সেটা জানাবে। ঠিক আছে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।